দেশের পুরনো মেডিকেল কলেজ হাসপাতালের হালচাল জানতে আমরা এখন যোগ দিচ্ছি রংপুর, চট্টগ্রাম ও রাজশাহী থেকে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী রামিম হাসান, সজল দাস ও লাকমিনা জেসমিন সোমা। আমরা প্রথমে যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রামিম হাসান। আমরা এখন যুক্ত হব তার সঙ্গে। রামিম, আপনি এখন আছেন রংপুর মেডিকেলে আছেন, তো সেখানকার আমরা একটু রিপোর্ট দেখছিলাম, সেখানে দেখছিলাম যে হাসপাতালের যে চিকিৎসা আছে তার সঙ্গে যারা অসুস্থ রয়েছেন তাদের বিস্তর ফারাক রয়েছে তাদের এক্সপেকটেশনের কাছে। তো আপনি কি দেখছেন সরজমিনে গিয়ে ওখানে? আসলে বাস্তবতা, এবং আমরা বিভিন্ন হাসপাতালে লক্ষ্য করি যে আসলে এখানে মূল সমস্যা যেটি রোগীর সংখ্যা, রোগীর চাপ অনেক বেশি। যেটা আমরা প্রতিবারই আমরা করি কি যে সরকারি মেডিকেলগুলোকে বেসরকারি মেডিকেলের সঙ্গে তুলনা করি, কিন্তু বেসরকারি মেডিকেলের যে ব্যবস্থাপনা সেটি সরকারি মেডিকেলের সঙ্গে আসলে মেলানোটা কঠিন। কারণ এই জায়গাটাতে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং সরকারি অর্থায়নে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করি তাদের জনবলের সংকট থাকে সরকারি হাসপাতালগুলোতে, এবং রোগীর চাপ অনেক বেশি থাকে। কারণ এখানে যেহেতু বিনামূল্যে চিকিৎসা হয় এবং বেশিরভাগ মানুষ দরিদ্র, তারা এই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেই বেশি আসেন। তো আমি যে জায়গাটিতে রয়েছে এটি পেডিয়াট্রিক বিভাগ, এখানে শিশু চিকিৎসা দেওয়া হয়। আমরা এখানকার কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকে যেহেতু আমাদের বিষয়বস্তু যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মচারীদের ব্যবহার, তো সে বিষয়টা একটু জানতে চাই। আপনার কাছে জানতে চাই, আপনারা কতদিন ধরে এখানে রয়েছেন এবং এখানকার ডাক্তার, নার্স বা অন্যান্যদের ব্যবহারটা কেমন মনে হয়? আমি মনে করি যতদিন হয় আর চিকিৎসাদ্বারে ভর্তি হয়েছি সেই দিন তাকিয়ে দেখি আমার সাথে তো ডাক্তার কোনো ব্যবহার খারাপ করেনি, খুব ভালো করছে আমার সঙ্গে। নার্স বা অন্যান্য কর্মকর্তা? নার্সও ভালো ব্যবহার করছে আমার সাথে, কোনো প্রবলেম পাই নাই আমি এই বিভাগটিতে। সমস্যাটি পাননি? আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো নিজেই সন্তান জন্ম দিয়েছেন, তো আপনার কাছে জানতে চাই আপনার অভিজ্ঞতা কি বল? আমার অভিজ্ঞতা হিসেবে মোটামুটি ভালোই আছে, কিন্তু পরিষ্কারের দিক থেকে এখানে মানে অতটা সুবিধা না, মানে অনেক নোংরা পরিবেশ এখানকার। মানে একটু যদি পরিবেশের দিক থেকে যদি ভালো হতো তাহলে ভালো হতো। আর এই যে ব্যবহারের বিষয়টা, যারা ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, তারপর নার্স যারা, তাদের ব্যবহার ভালো, কিন্তু অনেকে দেখা যায় আমাদের মধ্যে থেকে কিছু কিছু লোক যে অপরিষ্কার রাখে, এটা আমাদের দোষ, তাদের দোষ না। কারণ ওনারা যদি পরিষ্কার করতে যায় তাহলে ওনাদের খারাপই লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনের সঙ্গে কথা বললাম। আমরা এই বিভাগের যিনি ডাক্তার, অর্থাৎ আমরা যে খবরটি জেনেছি যে মোটামুটি এই পেডিয়াট্রিক বিভাগের যিনি দায়িত্বরত ডাক্তার, তিনি তার দায়িত্বেই মূলত এই ওয়ার্ডটি অন্যান্য যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খলভাবে চলে। এবং আমরা এখানে লক্ষ্য করেছি বেডের বাইরে নিচে কোনো রোগী নেই, এবং মোটামুটি যতখানি ভালো মানের সেবা দেওয়া সম্ভব তাদের যেই সক্ষমতার মধ্যে। তো আমরা সে বিষয়গুলো একটু কথা বলতে চাই। আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরও একটু কথা বলতে চাই। আমরা লক্ষ্য করলাম যে আপনার এই ওয়ার্ডটি বেশ সুশৃঙ্খলভাবেই চলছে, এবং আমরা বিভিন্ন জায়গায় যেই পার্থক্যগুলো লক্ষ্য করি সেই জায়গা থেকে ভালো মনে হচ্ছে। এটি আসলে কিভাবে করা সম্ভব হয়েছে? এটি করা সম্ভব হয়েছে অবশ্য আমাদের মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স কন্ট্রোল। মানে রোগীর, যেহেতু আমাদের বাচ্চা রোগীর সাথে দেখা যায় 2জন 3জন, ক্ষেত্র বিশেষে 4-5 জন লোকও থাকে। তো এক্ষেত্রে আমাদের গেট কন্ট্রোলটা খুবই ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে আমাদের পরিচালক মহোদয় স্যার আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদের মাধ্যমে আমরা গেটের যে অ্যাটেন্ডেন্স আসাটা, এটা একটা বিষয় জানতে চাই আপা, এটা হচ্ছে আমরা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে বা বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে লক্ষ্য করি যে নার্স বা ডাক্তার, তাদের ব্যবহার নিয়ে একটা অভিযোগ সাধারণত করে থাকেন রোগীরা। এটার মূল কারণটা কি মনে হয় আপনার কাছে, কি মনে হয়, এবং আপনি এখানে কিভাবে বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন? মূল কারণ যেটা অলরেডি আসলে আপনি নিজেই বলে ফেলেছেন যে অ্যাটেন্ডেন্সের সংখ্যা বেশি। যেহেতু বাচ্চা রোগীরা নিজেদের কমপ্লেনটা নিজে করতে পারে না, কাজে তাদের একজন রিপ্রেজেন্টেটিভ লাগে। আর সমস্যা যেটা হয় যে হয়তো আপনি এটা তো নিশ্চিত যে আপনারা জানেন যে রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা অনেক কম। হয়তো দেখা যাচ্ছে আমার এখানে রোগী এখন 100 বা 120 জন আছে, আর আমার ওয়ার্কিং ডক্টর আছে হয়তো বা 8 জন বা 10 জন। ইন্টার্ন ডক্টরেও অনেক সময় 4 জন 5 জন থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা রোগী আমাদের জন্য জরুরি, কাজে প্রত্যেকটা রোগীকেই সময় দিতে হলে একটা রোগীর পিছনে আসলে খুব বেশি সময় আমরা ব্যয় করতে পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে রোগীর সাথে যে লোকটি থাকে, প্রথম যখন আমরা দেখলাম তখন হয়তো উনি আছেন, কিন্তু এরপরে যখন দেখা যাচ্ছে যে আরেকজন লোক চলে আসলেন, কাজেই রোগীর যে অ্যাটেন্ডেন্স উনি চেঞ্জ হওয়ার কারণে ওনার কাছে আসলে ইনফরমেশনটা পৌঁছালো না। আপনার এই জায়গাতে অনেক জায়গাতে আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গাতে দালালদের বিভিন্ন চক্র কাজ করে, তো আপনার এখানে কি অবস্থা এবং
সেই নিয়ন্ত্রণ আসলে কিভাবে করেন আপনারা? না, দালাল চক্র একসময় আমাদের মেডিকেলে অনেক বেশি ছিল। আমরাও এটা নিয়ে পরিচালক স্যারদের সাথে কথা বলেছি, বিভিন্ন সময় মিটিং করেছি, এবং এটা নিয়ে ব্যবস্থা নেওয়ার পরে দালালের দৌরাত্ম অনেক কমে গেছে। তারপরেও হয়তো কিছুটা থাকতে পারে, সেটা সময়ের সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কারণে আস্তে আস্তে কমে যাবে হয়তো। আরেকটি বিষয় জানতে চাই, এই যে যেটি বলছিলেন যে আপনাদের লোকবল কম, তারপরে এটা একটা বাস্তবতা, সারা দেশের বাস্তবতা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে। তো এর পরেও যদি আসলে চিকিৎসা সেবাটাকে আরেকটু মান বাড়াতে হয় এই বাস্তবতা মেনে, সেখানে আসলে আর কি করণীয় আছে? এখানে আসলে সব থেকে বড় কথা মোটিভেশন। হ্যাঁ, কারণ আমাদের যেহেতু রিসোর্স অল্প, আমরা তো এখনো খুব বেশি উন্নত দেশ হিসেবে পৌঁছতে পারি নাই। কাজে আমাদের এই সামান্য মানে যতটুকু আছে এইটুকুকে যদি আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি, মানে যার কাজটা সে যদি 100% করে, তাহলে আসলে অনেকখানি উন্নতি করা সম্ভব। আদারওয়াইজ এটা আসলে ডিফিকাল্ট, কারণ আমাদের রিসোর্স কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার ডাক্তারের সঙ্গে, এবং তিনি যে বিষয়টি বললেন যে তারা চেষ্টা করেন যে এই স্বল্প যে তাদের সক্ষমতা রয়েছে, জনবল রয়েছে, সেগুলো দিয়েই চিকিৎসা সেবা দেওয়ার এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার। তারপরও সবসময় সক্ষমতা থাকার পরও অনেক সময়, বা সক্ষমতা না থাকার কারণে অনেক সময় সম্ভব হয় না যেটি তারা প্রত্যাশা করেন চিকিৎসা সেবা দেওয়ার। তবে তারা যেটি বলছেন যে আসলে সবাই একরকম হয় না, কারো কারো ব্যবহার ভালো থাকে, কারো কারো ব্যবহার খারাপ থাকে, এবং যে রোগীর চাপ যখন বেড়ে যায় অনেকেই সেই চাপটি অনেকক্ষণ ডিউটি করার পর সেই চাপটি নিতে পারে না। এই কারণে নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিভিন্ন সময় তৈরি হয়। তো সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব সবার আন্তরিকতার মাধ্যমে। আমরা রয়েছি রংপুরে, আবারও দুপুর 3টার সময় যুক্ত হবো আপনাদের সঙ্গে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রামিম, আপনাকে ধন্যবাদ রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রামিম হাসান, জানাচ্ছিলেন রংপুর মেডিকেলের সম্প্রতি হালচালের অবস্থা। দর্শক, এবারে রংপুর থেকে যেতে চাই চট্টগ্রামে, আর সেখানে আছেন আমাদের সহকর্মী সজল দাস। এখন আমরা যুক্ত হতে চাই সজল দাসের সঙ্গে। সজল, একটু আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রামিম হাসান রংপুর থেকে, যারা ছিল রংপুর মেডিকেলের হালচাল। আপনি এখন আছেন চট্টগ্রামে, তো কোথায় আছেন চট্টগ্রাম মেডিকেলের? আপনার সঙ্গে কি আছে একটু জানতে চাই আপনার কাছ থেকে, সর্বশেষ কি অবস্থা ওখানকার? তন্ময়, আপনাকে ধন্যবাদ। তন্ময়, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি পরিচালকের কার্যালয়ে। আমি গতকালকে বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগ, ইমার্জেন্সি, শিশু সার্জারি ইউনিট, বিভিন্ন কয়েকটি ইউনিটে কাজ করেছি গতকালকে। আসলে বহির্বিভাগে যারা নিয়মিত চিকিৎসা নিতে আসেন তাদের কিছু অভিযোগ রয়েছে, চিকিৎসক স্বল্পতা কিংবা ভিতরে ঢোকার ব্যাপারে কিছু অভিযোগ। আবার শিশু সার্জারি ইউনিটে গিয়ে দেখেছি যে একটা অত্যাধুনিক ইউনিট খোলা হয়েছে, যেখানে শিশুরা খুব ভালোভাবে চিকিৎসা পাচ্ছে। সব মিলিয়ে কিন্তু কিছু ভালো অবস্থা, কিছু অভিযোগ সব মিলিয়ে রয়েছে। আমি অভিযোগ যেগুলো রয়েছে, আমার সাথে পরিচালক মহোদয় রয়েছেন এই মুহূর্তে, আমি তার কাছে একটু জানতে চাইবো কি অবস্থা মনে হচ্ছে, কতটুকু চিকিৎসা দিতে পারছেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে আমরা আমাদের যা সাধ্য মতন, যা প্রয়োজনীয় চিকিৎসা পুরোটুকুই প্রদান করা হচ্ছে। এখানে কোনো ঘাটতি বা গাফিলতি নেই। মানুষের আশা হয়তো অনেক হতে পারে, বাট এটা সরকারি হাসপাতাল, একজন রোগীর জন্য যতটুকু নির্ধারিত, যতটুকু আমরা পাই তার পুরোটুকুই আমরা দিই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই এলাকার অনেক মানুষকে সেবা দিয়ে থাকে। একসাথে এত মানুষ, আপনারা 1300 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হয়েছে। আপনার কাছে কি মনে হয়, আপনারা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা আরো বড় পরিসরে করার, কিংবা আরো কোনো নতুন পরিকল্পনা আছে? চট্টগ্রাম মেডিকেল কলেজ চিটাগাং ডিভিশনের একটা টার্সিয়ারি লেভেল হসপিটাল। ন্যাচারালি এই হাসপাতালের উপর সমগ্র চিটাগাং ডিভিশন ডিপেন্ডেন্ট। সব জায়গা থেকে রুগী এখানে আসে। যদিও এটা 1300 বেডের হাসপাতাল, কিন্তু আজকে আমার রুগী আছে 2600, ডাবল। তা আমরা যারাই আসছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করছি। ইতিমধ্যে সরকার এদের অ্যাকোমোডেশনের জন্য একটা বিল্ডিং বানানো হয়েছে 10 তলা। যে বিল্ডিংয়ে আমরা শীঘ্রই, এটা 2 মাস 2 লাগবে এটা কমপ্লিট হতে হলে পরে আমাদের কিছু ওয়ার্ড শিফট হয়ে গেলে রুগী আমরা কিছু শিফট করে দিতে পারবো। এবং আরও একটি 500 বেডের হাসপাতালের পরিকল্পনা আছে, যেটা হলে শয্যা সংখ্যার ক্রাইসিস কিছুটা কমবে, এবং 100 বেডের একটা বার্ন ইউনিট খোলার পরিকল্পনা আছে। তো এগুলো যখন পর্যায়ক্রমে খুলবে তখন রুগীরা আসন বিন্যাস আমাদের সুবিধা হবে এবং তাদের চিকিৎসা কার্যক্রম আরও অগ্রগতি হবে। এছাড়া এই হাসপাতালের যে বর্তমানে যে 500 বেড হাসপাতাল হিসেবে যে জনবলের আছে, এই জনবলের আশা পূরণের জন্য আমরা একটা প্রস্তাবনা প্রেরণ করেছি, সেটা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। ওটা পাশ হয়ে গেলে আমাদের জনবলের স্বল্পতাও কমে আসবে, আমরা অধিকতর ভালো সেবা দিতে পারবো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেহেতু চিকিৎসক তৈরি করার একটি জায়গা, চিকিৎসক তৈরি হচ্ছে, এই জায়গাটিতে আপনারা কতটুকু সফল, কি মনে হয়? কেমন মানসম্মত চিকিৎসক আপনারা তৈরি করতে পারছেন?
এটা আসলে আমি হাসপাতালের পরিচালক, আমার বিষয়টা হচ্ছে গিয়া রোগী সেবা দান করা, আর শিক্ষার বিষয়টা প্রিন্সিপাল দেখেন। তবে যেহেতু ক্লিনিক্যাল সাইডে আমার এখানে তারা প্র্যাকটিস করতে আসেন, তাই এখানে এটা মানে জ্ঞান অর্জনের জন্য একটা চমৎকার জায়গা, কারণ এত বেশি রুগী একসঙ্গে কোথাও পাওয়া যাবে না। তবে এখানে যারা জ্ঞান অর্জন করছে তারা খুব ভালোভাবেই জ্ঞান অর্জন করছে এবং পরিপক্কভাবেই তারা ডাক্তার হিসেবে তৈরি হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা রয়েছে, সাধারণ মানুষের একসাথে অনেক রোগী হওয়ার কারণে হয়তো কিছু অভিযোগ তৈরি হয়েছে, এই জায়গাগুলো আপনারা আমলে নিয়ে কাজ করছেন কিনা? অবশ্যই, মানে আপনি কাউকে 100% স্যাটিসফাই করতে পারবেন না। আশা মতো আমরা হয়তো বিছনা দিতে পারবো না, কারণ রোগীর সংখ্যা বেশি। রুগী যেহেতু 50 জনের জায়গায় 150 জন রুগী থাকতে হয়, একই সঙ্গে যারা এখানে সিনিয়র কনসালটেন্ট আছে তারা ছাত্র, তো 3 ধরনের ইন্টার্নি ছাত্র ডাক্তার আছে, মেডিকেল কলেজ স্টুডেন্ট আছে, পোস্ট তাদেরকেও পড়াশোনা করে। তো সেখানে রুগী যদি 5 বা 6 বার চাই ডাক্তার তাকে দেখবে, সেটা সম্ভবপর হয়ে ওঠে না। যে রুগীর যতবার প্রয়োজন তাকে সেভাবেই দেখা হচ্ছে এবং আমাদের যা যা অ্যাভেলেবেল আমরা তাই দিচ্ছি। সে হয়তো মানে যেহেতু জায়গায় কনজেস্টেড, অভিযোগ থাকতে পারে, তার অ্যাটেন্ডেন্ট থাকতে হয়, পরিবেশ নোংরা হচ্ছে আমরা বারবার সরাই দিচ্ছি, তাতে অসন্তুষ্ট হতে পারে এবং অনেকে না যায় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের খপ্পরে পড়তে পারে, সেটা হতে পারে। কিন্তু আমরা আমাদের চেষ্টা থাকে যে রুগীর কোনো অসুবিধা না হয়। স্যার, একটি বিষয় যে বর্তমান প্রযুক্তির যুগ, আধুনিক প্রযুক্তি আসছে অনেক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রযুক্তির দিক দিয়ে কতটুকু এগিয়েছে কিংবা কতটুকু কাজ করতে পারছে আধুনিক প্রযুক্তি নিয়ে? দক্ষ জনবল আছে কিনা, কি মনে হয় আপনার কাছে? আমার এখানে সম্পূর্ণ দক্ষ জনবল আছে। আমার এখানে আপনার যে এমআরআই মেশিন আছে, সিটি মেশিন আছে, ম্যামোগ্রাফি মেশিন আছে, এগুলো হাইটেক, এছাড়া সোনোগ্রাফি আছে, ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আছে, ল্যাব আছে, ল্যাবে বিভিন্ন টেস্ট হচ্ছে। আমার এখানে রেডিওথেরাপি মেশিন আছে, ব্র্যাকি মেশিন আছে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টের জন্য, আমার এন্ডোস্কোপি, ইআরসিপি মেশিন আছে। তো আমাদের এখানে যথেষ্ট ইনভেস্টিভ ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আছে। আমাদের এখানে একটা কার্ডিয়াক সম্পূর্ণ ফাংশনাল ইউনিট আছে। বর্তমানে বাংলাদেশে একমাত্র এই মেডিকেল কলেজে ওপেন হার্ট সার্জারি হয়, যেখানে আমাদের এই চট্টগ্রামবাসীরা কার্ডিয়াক সেবা অত্যন্ত ভালোভাবে পাচ্ছে। আগে ক্যান্সারের জন্য প্রবলেম ছিল, অলরেডি আমাদের ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এবং বেশ ভালোভাবেই তারা সেখানে চিকিৎসা পাচ্ছে। একটা বিষয় জানতে চাই, ফ্রি যে ওষুধ সেবা দেওয়ার কথা, ফ্রি ওষুধ, এই বিষয় নিয়ে অনেক যারা রোগী রয়েছেন অনেক সময় বলছেন ঠিকভাবে পাচ্ছেন না, আপনার পর্যবেক্ষণ কি স্যার? এখানে আসলে কতগুলো জিনিস মনে রাখতে হবে যে রুগী যারা আসে তাদেরকে আমাদের যা যা ওষুধ ফ্রি আছে আমরা ফ্রি ওষুধ দিই। হয়তো বিকালে যখন আসছে ওই সময় তো সে ওষুধ নেয়, পরদিন সকালে সে পেয়ে যায়। কিন্তু আমাদের যা যা ওষুধ সরবরাহ সরকারিভাবে আছে, কেনা আছে, সেগুলি আমরা অবশ্যই আমাদের এখান থেকে দিই এবং সেটা তার কিনতে হয় না। ওভারঅল যদি একটি কথা বলি যে প্রত্যেকটা মেডিকেলে, আমরা যেহেতু মেডিকেল নিয়ে কাজ করছি, প্রত্যেকটা মেডিকেলে একটি সাধারণ সমস্যাটা, কমন সমস্যা, সেটা হচ্ছে অতিরিক্ত মানুষের কারণে পর্যাপ্ত সেবা দিতে সক্ষম হচ্ছে না কিংবা ওভারফ্লাডেড হচ্ছে প্রত্যেকটা হাসপাতালই। এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত রয়েছে কিনা যে সামনে আরও হাসপাতাল বড় করার দরকার কিংবা হাসপাতালে যে এনভায়রনমেন্ট থাকা উচিত তার জন্য তো নির্দিষ্ট একটা বড় পরিসরও দরকার, সেই পরিসরটা কি চট্টগ্রাম মেডিকেলে আছে? আপনার কাছে কি মনে হয়? না, বর্তমানে যে সে পরিবেশর আমরা দিতে পারছি না, কারণ একজন রোগীকে সেবা করার জন্য যে পরিমাণ জনবল দরকার, মনে করেন একজন অর্থোপেডিক্সের রোগী নড়াচড়া করতে পারে না, তাকে আপনার বিছনায় তার জন্য 2 জন হেল্প দরকার মিনিমাম, তো সেই 2 জন আমরা দিতে পারছি। তেমনই নিউরো সার্জারি ডিপার্টমেন্ট, নিউরো মেডিসিন ডিপার্টমেন্ট যে অজ্ঞান রোগী আছে তাদেরও সেরকম দরকার। স্ক্যানোতে যে পরিমাণ আমাদের বাচ্চাদের এখানে লোক আসতেছে, যে শিশু আসতেছে, সেই পরিমাণ বেড নাই, সেই পরিমাণ দক্ষ জনবল নাই। তাই সেগুলি এখন যেহেতু চিকিৎসা চলছে এর সঙ্গে দক্ষ জনবলও তৈরি হচ্ছে, ভবিষ্যতে সে করা যাবে। অবশ্যই চিটাগাংয়ে আর একটা এরকম বড় হাসপাতালের প্রয়োজন, যদি অন্য আর এক জায়গায় একটা বড় হাসপাতাল করে এবং দক্ষ জনবল করে, তাহলে অবশ্যই চিটাগাং রোগীরা অধিক সেবা পাবে। তো বর্তমানে আমাদের যে জনবল আর যে আসন ব্যবস্থা, এর মাধ্যমে এর চেয়ে বেশি দেওয়া একটু কষ্টকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন তন্ময়, আসলে রোগী অনেক বেশি, আশেপাশের প্রচুর মানুষ এই হাসপাতালটিতে আসে, যেটি পরিচালক মহোদয় বলছিলেন যে অতিরিক্ত মানুষের কারণে যতটুকু সেবা তারা দিতে সক্ষম, তাদের সক্ষমতার বাইরে চলে যায় অনেক সময়। বিশেষ করে কিছু কিছু সময় রোগীর চাপ এত বাড়ে যে কারণে যে পরিমাণ চিকিৎসক রয়েছেন সেখানেও কিন্তু কিছুটা বেগ পেতে হয় তাদের। তারপরেও তারা চেষ্টা করছেন, সরকারিভাবেও বরাদ্দ আসছে, চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়, এবং রোগীদের যে অভিযোগগুলো রয়েছেন সেগুলো তারাও আমলে রাখছেন, আমলে রেখে কাজ করার চেষ্টা করছেন এবং চেষ্টা করছেন এই সমস্যাগুলো সমাধান করার। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে তন্ময়। সজল দাস, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, সজল দাস যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে। দর্শক, এবার চট্টগ্রাম থেকে ফিরতে চাই ঢাকায়। মিটফোর্ড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব। জানবো সেখানকার হালচাল, রোগী তাদের চিকিৎসা সেবার মান নিয়ে। তালুকদার বিপ্লব, আপনি এখন আছেন মিটফোর্ডে। আমরা একটু আগে যোগ দিয়েছিলাম রংপুর থেকে রামিম যোগ দিয়েছিল, চট্টগ্রাম থেকে সজল দাস জানাচ্ছিল সেখানকার অবস্থা।
আপনি মিডফোর্ডে আছেন, চিকিৎসা সেবার মান বা রোগীদের যে আশা প্রত্যাশা থাকে ডাক্তারের কাছ থেকে, তাদের সঙ্গে কথা বলে আপনি কি বুঝলেন, কি রকম সেবা তারা পাচ্ছেন এখান থেকে? তন্ময়, ধন্যবাদ। তন্ময়, একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকেই কিন্তু আমি মিডফোর্ড হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু আমাদের সাথে ক্যামেরায় কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন সেটি হলো যে এই হাসপাতালের যেই জনবল রয়েছে সেই জনবলের অনুপাতে কিন্তু তাদের যেই রোগীর সংখ্যা কিন্তু বেশি, যেটি কিন্তু বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে কিন্তু সার্বিক অবস্থা সেই অবস্থায় কিন্তু এখানকার এই মিডফোর্ড হাসপাতালে এখন আমি জরুরি বিভাগে রয়েছে। আসলে এই জরুরি বিভাগে আপনি দেখছেন যে এখানে যে ভর্তি রোগী যারা রয়েছে সে ভর্তি রোগীদের কিন্তু দীর্ঘ লাইন দেখছেন এবং তারা এখান থেকে টিকিট কেটে যাদেরকে জরুরি বিভাগ থেকে তাদেরকে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে তারা এখান থেকে টিকিট নিয়ে তারা ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু টিকিট নিচ্ছে। এবং এখানকার কিছু বিষয় নিয়ে আমি আপনাকে বলবো, সেটি হলো যে যেহেতু এটি জরুরি বিভাগ এবং এই জরুরি বিভাগের যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি চোখে পড়েছে এবং যে বিষয়টি নিয়ে আমরা এর মধ্যে কয়েকটি অভিযোগ পেয়েছি, তার মধ্যে আসলে যে মানে সবসময় আর কি জরুরি বিভাগে ডাক্তাররা যখন তাদের রুগী দেখতে যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে রুগীদের ওখানে রিপ্রেজেন্টেটিভদের উপস্থিতি একটু বেশি থাকছে। একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। মোশাররফ, এখানে একটা পেশেন্ট নিয়ে আসছি। একটা পেশেন্ট নিয়ে আসছি, ভর্তি পেশেন্ট। আচ্ছা, আপনি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ? না। আপনি তো যতটুকু জানি যে আপনি ডাক্তারের সাথে দেখা করতে আসছেন। না, আমি যে আমার পেশেন্ট এখানে ইনডোরে ভর্তি আছে ওনার বিষয়ে এটা আপডেট নিতে আসছিলাম। ধন্যবাদ। যে এখানে অ্যাকচুয়ালি যে সমস্যাটি আগেও বলছিলাম যে আসলে এখানে কিন্তু ডাক্তাররা যে একটি রুগীকে ঠিকমতো চিকিৎসা দেবে সেই চিকিৎসার ক্ষেত্রে কিন্তু তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভদের উপস্থিতি একটু বেশি দেখা যাচ্ছে। ভাই, আমি আপনার সাথে একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, এখন তো ডাক্তার রুগী দেখবে, আপনি কেন এই ডাক্তারের রুমের সামনে? এখন তো রোগী নেই, আমি চলে যাবো কি। আপনার তো এখন আসার কথা না, আসল কথা এখানে কেন আছে? কাজ শেষ চলে যাবো। আপনার রুগী দেখতে ডাক্তারকে অসুবিধার সৃষ্টি কেন করছেন? কোথাও অসুবিধার সৃষ্টি করছি না তো, এখন তো রোগী নাই। জি, ধন্যবাদ। তন্ময়, দেখলেন যে এখানে যে বলছিলাম যে রিপ্রেজেন্টেটিভদের যে উপদ্রব উপস্থিতির কারণে কিন্তু এখানে ডাক্তাররা কিন্তু তাদের চিকিৎসা সেবা কিন্তু তারা ঠিক মতো দিতে পারে না। এবং আপনি দেখছেন যে জরুরি বিভাগে আমরা রয়েছি এবং এই জরুরি বিভাগে আপনি দেখছেন যে একজন রোগীকে নিয়ে আসছে যিনি মুমূর্ষু অবস্থায় রয়েছেন এবং জরুরি বিভাগের ডাক্তার তিনি দেখবেন, কিন্তু তাকে কিন্তু ঘিরে সারাক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যেই বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা তারা থাকে এবং তাদেরকে নানা রকমের ডাক্তারদেরকে প্রলোভন দিয়ে বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় ওষুধ তারা ডাক্তারের রুগীদের প্রেসক্রিপশনে তারা লেখার ব্যবস্থা করে এবং এই বিষয় নিয়ে কিন্তু অভিযোগ কিন্তু এমনিতে রয়েছে। এবং আমরা দুই একজন রুগীর সাথে একটু কথা বলে একটু জানতে চাচ্ছি দু একটা বিষয়। এখানে কিন্তু অনেক রুগী রয়েছে, রুগীর স্বজনরা রয়েছে, একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে আপনার রুগী কি এখানে ভর্তি আছে? ভর্তি ছিল 2.5 মাস আগে আমার চাচার এখানে অপারেশন হয়েছিল, পায়খানা রাস্তা এখানে করানো ছিল, এখন 2.5 মাস পর আবার অপারেশন করাইতে আসছে। আচ্ছা, হ্যাঁ, ভর্তি এখানে চিকিৎসা কোনো অসুবিধা হচ্ছে না? খুব ভালো চিকিৎসা এখানে, অন্য হসপিটাল থেকে এখানে চিকিৎসার মানটা খুবই ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অনেক উন্নত। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। তন্ময়, আসলে রোগীরা কিন্তু এখানকার চিকিৎসা সেবা নিয়ে যথেষ্ট পরিমাণের সন্তুষ্ট আমরা প্রাথমিকভাবে এই ইমার্জেন্সি বিভাগ থেকে দেখলাম। কিন্তু আসলে বিভিন্ন ধরনের সিন্ডিকেট, বিশেষ করে যে আগে বলছিলাম যে এখানে অনেক কারণে কিন্তু ডাক্তাররা তাদের যে চিকিৎসার যে আসলে ধৈর্য, সেই ধৈর্য অনেক সময় রাখতে পারে না বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিষ্ঠানের কারণে, এবং যার কারণে রোগীদের সাথে তাদের অশোভন আচরণের পর্যায়ে কিন্তু চলে যায়। তো এখানকার সার্বিক অবস্থা নিয়ে পরবর্তীতে আমি আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ মিডফোর্ড থেকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তালুকদার বিপ্লব মিডফোর্ড থেকে, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত অবস্থা।